মার্জ সর্ট নাম থেকে বোঝা যাচ্ছে একটা সর্টিং টেকনিক, রাইট? তো একটা কোশ্চেন আসতে পারে যে ওয়াই লার্ন অ্যানাদার সর্টিং অ্যালগরিদম। আমরা তো দেখো বাবল সর্ট দেখে এসেছি, সিলেকশন সর্ট, ইনসার্শন সর্ট, বেশ কিছু সর্টিং অ্যালগরিদম দেখে এসেছি। হ্যাঁ, তো আবার নতুন করে আরেকটা সর্টিং অ্যালগরিদম আমরা কেন আলোচনা করছি, রাইট? তাহলে মার্জ সর্ট আমাদের এখানে আলোচনা করার প্রথম কারণ হলো এই ডিভাইড অ্যান্ড কনকার স্ট্র্যাটেজির খুব সুন্দর একটা এক্সাম্পল হলো মার্জ সর্ট। ওকে, খুব ভালো একটা ডেমনস্ট্রেশন। ডিভাইড অ্যান্ড কনকার স্ট্র্যাটেজির খুব সুন্দর একটা এক্সাম্পল হলো মার্জ সর্ট। ওকে, তো ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ বোঝার জন্য মার্জ সর্ট আমরা আলোচনা করছি, এটা একটা কারণ। সেকেন্ডলি, এ পর্যন্ত দেখো আমরা যেই সর্টিং অ্যালগরিদম গুলো দেখে এসেছি, রাইট, সেটা বাবুল সর্ট হোক, কিংবা সিলেকশন সর্ট হোক, কিংবা ইনসার্শন সর্ট, সবগুলো রিভার্স কেসের রানিং টাইম কি ছিল মনে আছে? অর্ডার অফ এন স্কোয়ার্ড ছিল। কিন্তু মার্জ সর্ট যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেটার রানিং টাইম আমরা দেখবো যে অর্ডার অফ এন লগ এন। ওকে, যেটা কি অনেক বেটার, অর্ডার অফ এন স্কোয়ারের চেয়ে ফাস্টার। এটা একটা বড় কারণ। ওকে, আর থার্ড যে পয়েন্টটা আমরা বলতে পারি সেটা হলো অনেক লার্জ ডেটা সেটের জন্য। ওকে, মার্জ সর্ট দেখা যাচ্ছে যে আমরা এই বাবল সর্ট, সিলেকশন সর্ট, ইনসার্শন সর্ট, কোনোটা দেখা যাচ্ছে অনেক বড় ডেটা সেটকে সর্ট করতে গেলে সময় বেশি লাগছে, আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যান্ডেল করতে পারছে না, সেটা সর্ট করতে পারছে না। কিন্তু মার্জ সর্ট এদিক থেকে খুব ভালো, মানে এটা লার্জ ডেটা সেট সর্টের ক্ষেত্রে সুইটেবল। সুইটেবল ওয়েট, ডিসকানেক্ট হয়ে গেল। suitable for large data set. পাশাপাশি এটা এক্সটার্নাল সর্টিং সাপোর্ট করে, সাপোর্টস এক্সটার্নাল সর্টিং। এখন কথা আসতে পারে এক্সটার্নাল সর্টিং কি? এটা আমি আজকে আলোচনা করছি না, এটা তোমাদের সেলফ স্টাডি থাকলো। ওকে, এক্সটার্নাল সর্টিং বলতে কি বোঝায় এটা নিজের একটু সার্চ করে দেখো, সিম্পল জিনিস। আমি কিন্তু এটা বোঝাতে গেলে কিছুক্ষণ টাইম লাগবে, আমি এটা মূল আমার উদ্দেশ্য না এটা মার্জ সর্ট আলোচনা করার, কিন্তু এটা একটা বেনিফিট। এক্সটার্নাল সর্টিং কি এটা তোমরা নিজেরা দেখে নাও, তোমাদের কাজ থাকলো। ওকে, তাহলে মার্জ সর্টের দিকে আমরা আগে তাহলে মার্জ সর্ট কি করছে এক কথা যদি আমরা বলি, একটা অ্যারে তাকে দেওয়া হচ্ছে এন সাইজের, ওয়ালাইকুম আসসালাম, আর কাজ কি সর্ট করতে হবে, রাইট? তো মার্জ সর্ট করার জন্য আমাদের মার্জ সর্টের মেইন একটা ফাংশন হলো, বা মার্জ সর্টের মধ্যে একটা বড় কাজ হলো মার্জ করা। ওকে, মার্জ ফাংশন বা মার্জ নামে একটা সাব অ্যালগোরিদম আছে। তো মার্জ সর্ট আলোচনা করার আগে আমাদের সেটা আগে বুঝতে হবে। ওকে, তো সেজন্য আমরা সেখানে চলে যাচ্ছি। এটার জন্য আমাকে উইন্ডোজটা ছোট করতে হবে। কার কথা বুঝতে অসুবিধা হলে বলবা। তো এখানে দেখো দুটো বান্ডিল আমরা দেখতে পাচ্ছি, রাইট? তো ধরে নিচ্ছি যে এটা ধরো কোন একটা ব্যাচের খাতার নাম্বার। ওকে, একটা হলো সেকশন এর, এটা ধরো সেকশন এর খাতা, আর এগুলো হলো সেকশন বি এর। ওকে, এখন ধরো আমি চাচ্ছি দুটো বান্ডেলকে মার্চ করে একটা সিঙ্গেল বান্ডেল তৈরি করতে, যেখানে মার্ক অনুযায়ী মার্ক অনুযায়ী খাতাগুলো সাজানো থাকবে পুরো বান্ডেলটাতে। ওকে, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, বা নর্মালি আমাদের যদি এরকম বলা হয় দুটো সর্টেড বান্ডেল দেওয়া হলো, দেখো দুটো আলাদা আলাদা বান্ডেল কিন্তু দুটো কিন্তু সর্টেড। এখন আমাকে বলছে দুটো বান্ডেল এমন ভাবে মার্চ করো বা কম্বাইন করে একটা সিঙ্গেল বান্ডেল তৈরি করো যাতে তার মধ্যে সব খাতাগুলো অলরেডি অটোমেটিক্যালি সর্টেড অবস্থায় থাকবে। কাজটা বোঝা গেছে কি করতে হবে? জি স্যার। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, বেসিক প্রসেসটা কি করব? কেউ একজন বলো, নর্মালি তোমাদের যদি এরকম দুটো বান্ডেল দেওয়া হয় কিভাবে তুমি কাজটা করবা? দুটো একসাথে করে নিতে হবে।
কিভাবে করবা একসাথে তো করে নিতে হবে, সেটা তো আমি বললাম। একসাথে কিভাবে করবো, স্টেপ বাই মানে স্টেপ এখানে প্রসেসটা কি হবে? স্টেপ বাই স্টেপ প্রসেস বলতে স্যার একটা একটা করে এদিকে থেকে একটা বা দুইটা তিনটা করে নিতে পারি। প্রথমে এই বান্ডেল থেকে একটা, তারপরে পাশের বান্ডেল থেকে একটা, বান্ডেল এভাবে দুটো দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি। দুটো বান্ডেল তোমাকে এই দুটো বান্ডেলে দেওয়া হলো। এখন এই এখন দুটো বান্ডেলে তুমি কাজটা কিভাবে করবা? সবার টপে কে থাকবে? ইনস্ট্রাকশন যদি স্যার দেওয়া থাকে, মানে এখানে আমরা নাম্বার অনুযায়ী সাজাতে পারি। নাম্বার অনুযায়ী সাজাতে বলছে, যে মার্কগুলো দেওয়া আছে, প্রত্যেকটা খাতার না মার্ক দেওয়া আছে, দেখা যাচ্ছে না 95 হ্যাঁ, 93। তাহলে তাহলে এই প্রথমে ক্ষেত্রে স্যার দুটো খুঁজে বান্ডেলকে বের এখন যদি করতে আমরা হবে। একসাথে করতে চাই, তাহলে সবার টপে আমি বড় থেকে ছোট আকারে মার্কগুলোকে সাজাতে যাচ্ছি। তাহলে এই দুটো বান্ডেলকে আমি এখন যদি মার্চ করি, যেখানে মার্ক অনুযায়ী বড় থেকে ছোট আকারে খাতাগুলো থাকবে, তাহলে প্রথম কাজটা কি হবে, তুমি কি করবা? প্রথমে স্যার বড়টাকে খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজবা? এই যে তোমার হাতে দেওয়া আছে, দেখতে পাচ্ছ না, কোনটা নেবা তুমি? জি স্যার, সেকশনে মানে দুইটা সেকশনেই খুঁজতে হবে, এ সেকশন এন্ড বি সেকশন। তারপরে যেটা বড় সেটা আমরা পিক করব। দেখো, সেকশন এর যে বান্ডেলটা, সেটা কিন্তু অলরেডি সর্টেড আকারে তোমার কাছে দেওয়া আছে। সেকশন বি এর যে বান্ডেলটা, সেটাও সর্টেড আকারে দেওয়া আছে। এখন ওনাকেও চাইলে ট্রাই করতে পারো। কি করবা তুমি? তোমাকে যদি এরকম দুটো বান্ডেল দেওয়া হয়, তুমি দেখতে পাচ্ছ একটার উপরে 95 আর একটার উপরে 93, তাহলে তুমি এই কাজটা কি হবে? প্রথমে কোনটাকে পিক করবা? 95 কে স্যার। 95 কে, কারণ বলা আছে দুটো বান্ডেল অলরেডি সর্টেড আছে। এখন আমি এই দুটোকে কম্বাইন করে একটা সিঙ্গেল বান্ডেল তৈরি করতে যাচ্ছি, যেখানে খাতাগুলো বড় থেকে ছোট আকারে মার্ক অনুযায়ী সাজানো থাকবে। তাহলে প্রথম কাজকে আমি টপে দেখছি, রাইট? কারণ এই যে সেকশনের টপে 95 থাকে, মানে এই বান্ডেলের মধ্যে 95ই সবচেয়ে বেশি। আবার সেকশন বি এর উপরে 93 মানে কি, এটাই সবচেয়ে বড় নাম্বার এই খাতাগুলোর মধ্যে। জি স্যার। তাহলে আমি প্রথমে কি করছি, দুটো বান্ডেলের মধ্যে টপে আমি দেখছি, রাইট? তাহলে আমি 95 আর 93 কম্পেয়ার করছি না? 95 আমি কেন নিচ্ছি? দুটো কম্পেয়ার করে দেখলাম যে 95 বড়, সেই 95 জন্য তো বড় নিচ্ছি তাই। নাকি? জি স্যার। তাই 95টা আমার ওই কম্বাইন্ড যে আমি বড় বান্ডেলটা তৈরি করব, সেটার কি সবার টপে থাকবে? এটা কি সবাই একমত? জি স্যার। তাহলে ধরো এটাকে আমি যে রাখলাম, সবার টপে রাখছি। দেন কাজ কি হবে? এবার কোনটাকে নেব? 93 কে নেব। 93 কে। কারণ কি, এখন এই যে দুটো বান্ডেলের টপে যে দুটো নাম্বার আমি পাচ্ছি, কম্পেয়ার করে দেখলাম 93 বড়। তাহলে 93 অবশ্যই সেকেন্ড খাতাটা হবে, মানে না এই 95 এর পিছনে যাবে। তাহলে 93টাকে আমরা এটার পিছনে পাঠিয়ে দিচ্ছি। নেক্সট, এবার কোনটা যাবে? 89 সেকশন 89। সেম প্রসেসই চালাচ্ছি না, দেখো জি স্যার। দুটো বান্ডেলের টপে দেখছি, যেটা বড় সেটাকে নিয়ে আমি ওই মার্চ ওই বান্ডেলে রাখছি। দেন 83। ছেলেরা কি বুঝতে পারছো কিছু? না, আওয়াজ নাই। 83। নেক্সট 79 79, তারপরে 77, দেন এরপরে পাচ্ছি হলো 71। প্রসেসটা আশা করি সবাই ধরতে পারছি, বুঝতে না পারলে বল। তাহলে এইভাবে আমি এই প্রসেসটা চালিয়ে খাতাগুলোকে মার্চ করার, একটা সিঙ্গেল বান্ডেলে সর্টেড অবস্থায় আনার চেষ্টা করছি। এবার কি 65 যাবে, রাইট? 65, দেন যাচ্ছে হলো 63, দেন 59। দেখো, তাহলে সেকশন বি তে একটা বান্ডেল পুরো ফাঁকা হয়ে গেছে না? যখন একটা বান্ডেল ফাঁকা হয়ে যাচ্ছে, আমি কি করব? আর বাকি বান্ডেলের যে খাতাগুলো আছে, সেগুলো কি পরপর চলে যাবে? জি স্যার, ছোট বড় অনুযায়ী দিয়ে দিতে হবে। এই যে এখানে আমরা যে প্রসেসটা চালালাম, যে অ্যালগরিদমটা চালালাম, এটাই হলো যে মার্জ ফাংশনের কাজ হলো এটাই। তাহলে এটাকে এখন আমরা একটা অ্যালগরিদম আকারে দেখছি। যে এখানে দেখো আমাদের মার্জ ফাংশনটার অ্যালগরিদম দেওয়া আছে। তাহলে মার্জ ফাংশনের কাজ হলো, তাকে যদি দুটো আলাদা আলাদা সর্টেড অ্যারে দেওয়া হয়, ওকে, সেটাকে ওই সর্টেড অ্যারে দুটোকে মার্জ করে একটা বড় সর্টেড অ্যারে তৈরি করে দিতে পারে। কিংবা এমন যদি হয়, একটা অ্যারের যদি আমি দুটো পার্ট পাই, হ্যাঁ, দেখা যাচ্ছে বাম পাশে একটু অংশ সর্টেড, আবার ডান পাশের অংশটুকু সর্টেড, কিন্তু পুরোটা সর্টেড না। যদি এক্সাম্পলে যাই আমরা, এরকম হতে পারে। ওকে, তো এই অ্যারেতে দেখো দুটো পার্ট কিন্তু আমরা দেখছি, যে এই দেখো এই অংশটা সর্টেড না, এইটুকু, আবার রাইট সাইডে এইটুকু সর্টেড। এরকম কোন অ্যারে যদি মার্জ ফাংশনকে দেওয়া হয়, মানে লেফট অংশটুকু আমি একটা অংশ চিন্তা করছি, এটা সর্টেড, আবার কি এটাও সর্টেড, এরকম কোন অ্যারে যদি আমরা এই মার্জ ফাংশনকে দিই, সে এই পুরো অ্যারেটাকে নিয়ে, মানে এই দুটো অংশকে মার্জ করে বা এমন কাজ করবে যাতে এই পুরো অংশটা সর্টেড হয়ে যায়। অর্থাৎ একটা অ্যারের
দুটো অংশ পাচ্ছে, এই অংশ লেফট সাইডে সর্টেড, রাইট সাইডে সর্টেড। এরকম যদি কোনো অ্যারে তাকে দেওয়া হয় মার্জ ফাংশন, তাহলে এই পুরো অ্যারেটাকে সর্ট করে দিতে পারে। কিভাবে? একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম মূলত সেটাই এখানে পারফর্ম করা হচ্ছে। তাহলে এখন আমরা দেখি একটা একটা করে, লাইন বাই লাইন দেখি কি কাজ করছে। এখানে যে n1 n2, হ্যাঁ, এটার কাজ হলো আসলে লেফট সাবের সাইজ বা লেফট সাইডের সাইজ, লেফটের যে অংশটুকু সর্টেড আছে, হ্যাঁ, সেটার সাইজ বের করছে হলো 1 নাম্বার লাইনে, n1 ভেরিয়েবল সেটা আছে। আর 2 নাম্বার লাইন রাইট সাইডে কতগুলো এলিমেন্ট আছে সেটা বের করছে। আচ্ছা, তার আগে প্যারামিটারগুলো তো বলে দেওয়া দরকার। মার্জ ফাংশন তাহলে দেখো 4টা প্যারামিটার নিচ্ছে, রাইট? এই যে এ, এটা হলো ওই অ্যারেটা, ওকে। পি হলো স্টার্ট ইন্ডেক্স, আর হলো লাস্ট ইন্ডেক্স, আর কিউ হলো ওই যে কোন পয়েন্ট পর্যন্ত প্রথম, মানে লেফটের যে অংশটুকু সর্টেড সেটার লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স। বোঝা গেল কিনা? 0 1 2 3 4 5। আচ্ছা, আমি 1 থেকে ইন্ডেক্সিং, ধরো 1 থেকে আমি শুরু করছি, ওকে। সিতে আমরা 0 থেকে শুরু করবো, এখানে আমি 1 থেকে শুরু করছি, কারণ আমাদের ওই মোটা বইয়ে ইন্ডেক্সিং আসলে 1 থেকে ধরেছে। এটা কোনো বড় ইস্যু না। তাহলে এখানে পি হলো আমার একেবারে লেফট ইন্ডেক্সের অ্যারে, সরি লেফট এলিমেন্টের ইন্ডেক্স, আর এটা হলো লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স, আর কিউ হলো ওই যে লেফট যে অংশটুকু সর্টেড, রাইট? এই যে এখানে কি এই অংশটুকু সর্টেড না, এটার লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স কত? 4, রাইট? তাহলে এখানে কিউ এর ভ্যালু হবে হলো 4। তাহলে কিউ বলতে আসলে কি বোঝাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে, মানে যে পয়েন্ট পর্যন্ত প্রথম অংশটুকু সর্টেড। আচ্ছা, তাহলে সেটা দেখো, তাহলে এই অংশটুকুর সাইজ কত হচ্ছে? তাহলে এখানে আমাদের পি এর ভ্যালু হলো 1, কিউ এর ভ্যালু 4 ইনিশিয়ালি, আর আর এর ভ্যালু হলো 8। তাহলে এখন দেখো প্রথম লাইন কি করছে? n1 ইকুয়াল টু কিউ মাইনাস পি প্লাস 1। কিউ মাইনাস পি প্লাস 1 করলে কি হচ্ছে দেখো তো? কিউ এর ভ্যালু কত? 4, পি হলো 1, হলো 1। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 4 পাচ্ছি না? তাহলে n1 4 মানে কি? যে এই লেফট সাইডের এটার সাইজ 4, এটা বের করছে হলো প্রথম লাইনটা। সিমিলারলি 2 নাম্বার লাইনে অ্যাকচুয়ালি বের করছে হলো এই রাইট অংশের যে সর্টেড অংশটুকু সেটার সাইজ কত, সেখানে কতগুলো এলিমেন্ট আছে। আর মাইনাস কিউ করলে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর এর ভ্যালু 8 আর কিউ এর ভ্যালু হলো 4। এখানেও কি 4 পাচ্ছি? হ্যাঁ, এই যে রাইট সাইডে 4টা এলিমেন্ট আছে। তাহলে এই দুটো আমরা পেয়ে গেলাম, n1 এর ভ্যালু 4, n2 এর ভ্যালু 4। এবার কি করছে? 3 নাম্বার লাইনে লেট এল 1 থেকে n1 প্লাস 1 পর্যন্ত, মানে এখানে ওই যে এ কয়টা এলিমেন্ট আছে সেটা বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আর অ্যান্ড আর বি নিউ অ্যারেস, মানে এখানে দুটো অ্যারে নিচ্ছে, এল এবং আর। এল এর সাইজ কত? 1 থেকে n1 প্লাস 1 পর্যন্ত। n1টা কি বোঝাচ্ছে? ওই লেফট অংশের সাইজ, মানে 4। আর এখানে তাহলে এই এল অ্যারেটার সাইজ কত হবে? 1 থেকে 5 পর্যন্ত, একটা ঘর বেশি নিচ্ছে। জি স্যার। তাহলে এখানে একটা এল অ্যারে নিচ্ছে যেখানে 4 এর চেয়ে বেশি, মানে 5টা ঘর নিচ্ছে। কেন 5টা ঘর নিচ্ছে এটা সামনে ক্লিয়ার হবে। 1 2 3 4 5। সিমিলারলি আর কি 1 থেকে n2 প্লাস 1 পর্যন্ত, অর্থাৎ লেফট সাইডের রাইট সাইডের যে সর্টের অংশটুকুর সাইজ তার চেয়ে এক ঘর বেশি, এরকম একটা অ্যারে। এই দুটো নতুন অ্যারে ডিক্লেয়ার করে নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যে কাজটা যে বান্ডেলের ক্ষেত্রে করলাম ওটার জাস্ট একটা অ্যালগরিদমিক, পুরো অ্যালগরিদমটা এখানে দেওয়া আছে, ওকে। দেন কি করছে? এটা লুপ চালাচ্ছে। এই লুপে আসলে কি কাজ করা হচ্ছে বুঝতে পারছো? যে 1 থেকে n1 পর্যন্ত একটা লুপ চলছে। কি করছে? এল আই ইকুয়াল টু এপি প্লাস আই মাইনাস 1। আচ্ছা, তাহলে আই একটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে আই, তাই না? আই শুরু হচ্ছে কত? 1 থেকে। 1 থেকে কত পর্যন্ত চলবে? n1, অর্থাৎ 4 পর্যন্ত চলবে। কি করা হচ্ছে এখানে? প্রত্যেকবার কি করছে? আই যেই ইন্ডেক্সটাকে বোঝাচ্ছে এল এর সেই ইন্ডেক্সে এ অ্যারের এই ইন্ডেক্সের এলিমেন্টটা কপি করে দিতে বলছে, ওকে। তাহলে এখানে দেখি পি প্লাস, তার মানে প্রথমে কি L1, রাইট? L1 এই ঘরে কোন এলিমেন্ট রাখতে বলছে? এ
পি প্লাস আই মাইনাস ওয়ান। পি প্লাস আই মাইনাস ওয়ান মানে কি? পি এর ভ্যালু কত? 1 পি এর ভ্যালু 1, আই এর ভ্যালু এক্ষেত্রে 4 1 না, আই এর ভ্যালু কেন 1 থেকে শুরু হচ্ছে না লুপ? ও 1 সরি থেকে একটা একটা করে 4 পর্যন্ত যাবে। জি আই এর স্যার ভ্যালু কত? 1 মাইনাস 1। তাহলে এখানে 1 মাইনাস 1 করলে 0 হচ্ছে, আর পি 1 অ্যাকচুয়ালি 1 তাহলে এখানে 1 থাকছে। অর্থাৎ এখানে বলছে এ অ্যারের 1 নাম্বার এলিমেন্টটা এল তে কপি করে ফেলো। তাহলে এই যে 2 এটা এখানে কপি হয়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে? আই এর ভ্যালু বাড়ছে, আই এর ভ্যালু 2 হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? এল আই মানে এল 2 তে কোন ভ্যালুটা রাখবো? 700 2 প্লাস সরি পি হলো 1, পি হলো 1, আই এর ভ্যালু এখন কত হচ্ছে? 2 মাইনাস 1। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? এ 2 রাইট, অর্থাৎ 2 নাম্বার এলিমেন্টটা এখানে রাখছি। এক কথায় দেখো, আশা করি বুঝতে পারছি যে এই অংশে আমরা কি করছি, এর যে লেফট সাইডের যে অংশটা এটাকে জাস্ট আমি কপি করে এলে বসিয়ে দিচ্ছি। ওকে, এই কাজটাই এই যে 4-5 নাম্বার লাইনে হচ্ছে। সবাইকে ধরতে পারছি? জি স্যার জি স্যার। তাহলে তাড়াতাড়ি আগাই, কোথাও বুঝতে না পারলে বলবা। সিমিলারলি দেখো এই অংশে কি করা হচ্ছে, এর যে রাইট যে অংশটুকু সর্টেড সেটাকে কপি করে আরে বসানো হচ্ছে। ওকে, সেটা করছিল 6-7 নাম্বার লাইন এই লুপটা। তাহলে কি এই 4টা চলে আসছে এখানে, 6 এখানে চলে আসছে, 8 চলে আসছে এখানে, 12 চলে আসছে এখানে। ওকে, তাহলে এই যে আমাদের ওই কাছাকাছি চলে এসেছি, মানে এখন ওই যে দুটো সর্টেড অংশ আমি দুটো অ্যারেতে নিয়ে নিলাম। 8 আর 9 নাম্বার লাইনে কি বলছে? 8 নাম্বার লাইনে বলছে n1 প্লাস 1 এই ঘরে ইনফিনিটি বসাও। এন্ড ইনফিনিটি বলতে এখানে বোঝাচ্ছে যে অনেক বড় নাম্বার, যে যে নাম্বারটা এই গিভেন অ্যারেতে যে নাম্বারগুলো আছে তাদের চেয়ে বড়, তাদের সবগুলোর চেয়ে বড়, এরকম খুব বড় একটা নাম্বার এখানে বসাতে হবে। কোথায়? n1 প্লাস 1 মানে কি? এই যে লাস্টের ঘরে, এল এর লাস্টের ঘরে ইনফিনিটি বসিয়ে দিলাম। মানে কোডের ক্ষেত্রে আমি ইনফিনিটি বলতে বোঝাবো অনেক বড় একটা নাম্বার। সিমিলারলি 9 নাম্বার লাইনে কি বলছে? আর n2 প্লাস 1 এ ইনফিনিটি বসাও, মানে কি 5 নাম্বার ঘরে অনেক বড় একটা ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে যে 9 নাম্বার লাইন পর্যন্ত যা যা করলাম সব ক্লিয়ার? স্যার 8 নম্বর লাইনে যখন n1 প্লাস 1 করছি তখন কি আর ওইটা তার অ্যাড্রেসকে পয়েন্ট করবে না? n1 এর ভ্যালু কত? 1 n1 4 4 n1 এর ভ্যালু 4। তার আচ্ছা মানে কি তাহলে বলছে? 5 n1 প্লাস নম্বর 1 মানে কি 5 নাম্বার ঘরে ইনফিনিটি বড় একটা ভ্যালু বসিয়ে দাও। জি স্যার রাইট, ক্লিয়ার 10 নাম্বার লাইন 9 নাম্বার লাইনে সেম কাজ করছে। তাহলে 9 নাম্বার লাইন পর্যন্ত যা যা করা হলো, এই যে এক্সাম্পল আমরা দেখলাম সব ক্লিয়ার? জি স্যার। এবার সামনে আগাই। এবার ওই যে মার্জিংটা চলছে, মানে এই পর্যন্ত কি করা হলো, ওই যে যে দুটো অংশ সর্টেড ওই দুটো সর্টেড অংশকে আমরা দুটো আলাদা এরিয়াতে কপি করে নিলাম। ওকে, কারণ এখানে কপি না করে আমরা ওই মার্জ প্রসেসটা চালাতে পারবো না। এবার কি কাজ? এই যে আমরা একটু আগে যে বান্ডেলের এক্সাম্পলে, খাতার বান্ডেলের এক্সাম্পলে যেটা করে আসলাম সেই কাজটা এখানে করবে এই 10 থেকে এই এতগুলো লাইন। তাহলে এখানে দেখো 10 এবং 11 নাম্বার লাইনে কি করছে? দুটো ভেরিয়েবল নিচ্ছে, আই এবং জে, শুরু হচ্ছে 1 থেকে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বান্ডেলের এক্সাম্পলে কি করছিলাম আমরা? প্রত্যেকবার দুটো বান্ডেলের টপে যে খাতা দুটো আছে সেই দুটো কম্পেয়ার করছিলাম না? জি স্যার যেটা বড় সেটাকে আমি আমার অ্যান্সারে মানে নতুন আগে বান্ডেলে ঢুকিয়ে নিচ্ছিলাম। আর তারপরে কি দেন ওই যেটা নিলাম তার নিচে যে খাতাটা ছিল সেটার সাথে অপর বান্ডেলের টপেরটা কম্পেয়ার করছি। জি এই স্যার কাজটা তারপর আমাদের এখানে লার্জেস্ট করার জন্য দুটো ভেরিয়েবল নেওয়া আছে, আই এবং জে। আই ভেরিয়েবলটা পয়েন্ট করবে হলো এল অ্যারের ইন্ডেক্সকে, আর জে ভেরিয়েবলটা পয়েন্ট করবে আর অ্যারের ইন্ডেক্সকে। তাহলে দুটোই শুরু হচ্ছিল 1 থেকে। এখন এই যে কাজ আমরা যে ওই খাতার বান্ডেলের এক্সাম্পলে করলাম সেই কাজটা এখানে হচ্ছে। একটা লুপ চলছে কে ইকুয়াল টু পি প্লাস আর, পি টু আর মানে পি থেকে আর পর্যন্ত। পি মানে কি? ওই অরিজিনাল অ্যারের লেফট ইন্ডেক্স, একেবারে লেফট সাইডের ইন্ডেক্স, এখান থেকে কত পর্যন্ত চলবে? একেবারে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত জি স্যার লুপটা এখন চলবে। প্রত্যেকবার কি করব? এই যে কম্পেয়ার, আমরা খাতা কলমে যে কম্পারেটিভটাকে করে আসলাম ওই কম্পেয়ারটা এখানে করব। 13 নম্বর লাইনে দেখি কি বলছে। ইফ li is less than or equal to rj, মানে কি অ্যাকচুয়ালি যে এখন i এবং j যাকে যাকে পয়েন্ট করছে সেই কোনটা দুটোকে বড় দেখছে। সেটা কম্পেয়ার করতে হবে। মানে বড় এখানে ছোট থেকে বড় আকারে সাজাচ্ছে। ওকে, আমাদের যে প্রসেসটা চালাচ্ছি তার উল্টা, যেটা ছোট জি সেটাকে স্যার আগে নেবে। হুম তাহলে একেবারে সামনে যে দুজন আছে সেই দুজনের দিকে দেখলো, ছোটকে 2 2 রাইট। এটাই এই 13 নম্বর লাইনে বলছে যদি li মানে এল এর যে এলিমেন্টটাকে আমি পয়েন্ট করছি সেটা আর এর যে এলিমেন্টটাকে পয়েন্ট করা হচ্ছে তার চেয়ে ছোট বা সমান হয়, তাহলে ছোটটাই কি আমার অরিজিনাল অ্যারেতে কি কপি হয়ে যাবে?
জি স্যার। রাইট? অর্থাৎ 2 তে সবার সামনে কি 2 বসবে, সেটা এখানে করছে। তাহলে যে এ কে হলো এখানে, তাহলে এটা মুছে দিই, এগুলোর আমার কাজ শেষ। কে এখানে 1 থেকে শুরু হচ্ছে, লুপটা চলছে। তাহলে এ কেটা এখন পয়েন্ট করছিল এই অ্যারেতে, অরিজিনাল অ্যারে, যেখানে আমি আবার মার্চ করে এলিমেন্টগুলো সাজিয়ে রাখছি। তাহলে আমি টপের 2 এবং 4 কম্পেয়ার করে দেখলাম 2 ছোট, মানে এলআইটা ছোট, তাহলে কি এটাই কপি হয়ে যাবে এ কে ঘরে, জি স্যার। 14 নাম্বার লাইনে সেটাই করছে। তাহলে 2 এখানে কপি হয়ে গেল। দেন কি করছে 15 নাম্বার লাইনে, আয়ের মান 1 করে মানে আয়ের মান ইনডেক্স 1 বেড়ে নাম্বার যাচ্ছে, বেড়ে যাবে। কারণ আমি 2 নিয়ে এনেছি, এখন কার সাথে কম্পেয়ার হবে, 7 এর সাথে 4, জি স্যার। এই জন্য আয়ের ভ্যালু 1 বেড়ে গেল। সবাই ধরতে পারছি? জি ওকে, স্যার। তাহলে সেম কাজ, তাহলে এই যে লুপটা তাহলে একবার বাড়লো, এবার কে এর ভ্যালু 1 বেড়ে এখন কে পয়েন্ট করছে 2 তে। এবার তাহলে কে কম্পেয়ার হচ্ছে, 4 7 আর আর 4, 4 আর 7 ছোট কে, 4। এবার আর কে ছোট হচ্ছে, তাই না? এবার কিন্তু 13 এই 13 নাম্বার লাইনের কন্ডিশনটা ফলস হচ্ছে, রাইট? এটা ট্রু হচ্ছে, জি স্যার। সেজন্য কি হচ্ছে, এই যে আর যেটা সেটা কপি হচ্ছে এ কে তে, এই যে সেটা আমরা করছি। 4 চলে যাচ্ছে এখানে, 4 এখানে বসে গেল। তাহলে এবার কোন ভেরিয়েবলটা আপডেট হবে, যে আপডেট হবে, যে এক ঘর সামনে চলে যাবে, আর কে এক ঘর সামনে চলে যাচ্ছে। এভাবে যদি আমরা কাজটা চালাই তাহলে আস্তে আস্তে কি পুরো অ্যারেটা সর্টেড হয়ে যাবে না? জি স্যার। প্রসেসটা সবাই ধরতে পারছি? বুঝে শুনে আবার জি স্যার বলো, বোঝা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আগাই, একটু ছটফট করি, তাহলে ক্লাসগুলো তাড়াতাড়ি শেষ হবে। তাহলে এই যে 7 আর 6 কম্পেয়ার হচ্ছে, কোনটা কবে হবে? 6। 6 এটা চলে যাবে হলো এর 3 নাম্বার ঘরে, 6 এখানে চলে যাচ্ছে। কোন ভেরিয়েবলটা আপডেট হবে, কে তো আপডেট হবেই, আই আর যে জে এর মধ্যে আপডেট। এবার কোনটা আপডেট হবে, যে আপডেট জি। হচ্ছে, যে চলে যাচ্ছে এখানে। তাহলে এল আই আর আর কে 7 8 ছোট কোনটা, 7 ছোট। 7 চলে যাচ্ছে আপডেট এখানে, হবে আই, কেও আপডেট হবে। কে চলে যাচ্ছে এখানে, আই চলে আসছে এখানে। 9 এবং 8, তাহলে 8 চলে যাচ্ছে এখানে। আমি তাহলে এই সিমুলেশনটা এক্সাম্পলটা তাড়াতাড়ি কমপ্লিট করছি, দেখো কারো বুঝতে অসুবিধা হলে বলো, নয়তো আমি জাস্ট শর্টপট এটা কমপ্লিট করে ফেলি। ওকে স্যার। ওকে, তাহলে এখানে 8 গেল, তাহলে এবার যে আপডেট হচ্ছে 12 এবং 9, 9 যেহেতু ছোট 9 এখানে বসবে, তাহলে আই আপডেট হচ্ছে 10 এবং 12, 10 ছোট, 10 চলে যাচ্ছে এখানে। আচ্ছা, কে আপডেট হতে থাকবে, আমার সব জায়গায় ট্র্যাক রাখা সম্ভব হচ্ছে না। আর ফাইনালি আই চলে পয়েন্ট করছে এটাকে, ইনফিনিট এবং 12, 12 ছোট, তাহলে স্বভাবতই 12 চলে যাচ্ছে এখানে। কে এখানে পয়েন্ট করছে এখানে, 12টা কপি হয়ে গেল। এরপরে কে এর ভ্যালু কি 1 বেড়ে যাবে, অর্থাৎ কে এর ভ্যালু কি আরেক চেয়ে 1 বেড়ে যাবে, তাহলে তো আমরা লুপ থেকে বেরিয়ে যাব, এই লুপ থেকে বেরিয়ে যাচ্ছি। তাহলে এই যে দেখো এই মার্জ ফাংশনটা চালানোর পরে আমার যে অ্যারেটা সেটা কি পুরোপুরি সর্টেড হয়ে গেল না? জি স্যার। বোঝা গেছে? তাহলে এই হলো আমাদের মার্জ ফাংশন। তাহলে দেখো মার্জ ফাংশন কি কাজ করছে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা কিনা, ক্লিয়ার এটা কি করা হলো? জি। ওকে, তাহলে এখন কোশ্চেন হলো এই মার্জ ফাংশনের কমপ্লেক্সিটি কি হতে পারে বা কি হবে। তাহলে আমরা যদি দেখি যে এই অংশটুকু কি কনস্ট্যান্ট কাজ করছে না, একটা জি স্যার। বেসিক অপারেশন 3 নাম্বার লাইনে দুটো অ্যারে ডিক্লেয়ার করছে, এগুলো সব কনস্ট্যান্ট অপারেশন, θ1 বা বিগ ও অর্ডার অফ 1 আমরা বলতে পারি। এই অংশটা লুপটা কয়বার চলছে, 2 বার। লুপটাকে 2 বার চলছে, না, দুইটা লুপ, মানে এই লুপটা দুইটা কয়বার লুপ। চলছে 1 থেকে n1 পর্যন্ত, মানে θ অফ n1 বলতে পারি বা বিগ অফ n1 বলতে পারি, যেহেতু n1 অর্ডার অফ n। সংখ্যকবার চলছে, অর্ডার অফ n1 পর্যন্ত যেহেতু চলছে। আচ্ছা। আর যেহেতু দেখো n1 বা n2 দুটোই কি আমাদের n এর চেয়ে ছোট না, n হলো অরিজিনাল পুরো অ্যারেটার সাইজ, তাহলে n1 n2 দুটোই কি আমাদের এর চেয়ে ছোট হবে না, n এর চেয়ে ছোট হবে না? জি স্যার। এই পুরোটার সাইজ হলো n, তাহলে n1 n2 কি এই এই ছোট কোনো একটা অংশের সাইজ, তাই না? তাহলে n1 n2 দুটোই কি আমার n এর চেয়ে ছোট হবে, বুঝতে পারছি। জি স্যার। তো সেই জন্য আমরা এখানে থিটা অফ বা বিগ অফ n1 না লিখে বিগ অফ n ও লিখতে পারি, কারণ ওটা আমার আপার বাউন্ড হবে, বুঝতে পারছি। তাও আমরা থিটা অফ n1 আর n2 রাখি।
ওকে, তারপরে 8 আর 8 থেকে দেখো 11 নাম্বার লাইন সব বেসিক অপারেশন, এগুলোর জন্য কনস্ট্যান্ট টাইম লাগবে। অর্ডার অফ 1 আর এই যে একটা লুপ চলছে, লুপটা কত পর্যন্ত চলছে? পি থেকে আর পর্যন্ত। আর পি পর্যন্ত থেকে আর মানে কি? এই যেখান থেকে পি শুরু হচ্ছে এন, একদম এন এন, রাইট? এখান থেকে আর পর্যন্ত মানে এন বার চলছে। তাহলে এটা রানিং টাইম বিগ ও বা থিটা অফ এন। তাহলে দেখো এই পুরো অংশটা রানিং টাইম আমরা কি বলতে পারি? অর্ডার অফ এন। অর্ডার অফ এন বা থিটা অফ এন, কারণ এখানে সবচেয়ে বড় বেশি কাজ হচ্ছে এই অংশটাতে, থিটা অফ এন। জি স্যার। তাহলে এটা রানিং টাইম যে থিটা অফ এন হচ্ছে, সবাই ক্লিয়ার কিভাবে আসলো? তাহলে এটা মাথায় রাখি, মার্চ ফাংশনটা তাহলে আমরা বুঝলাম, আর এটা রানিং টাইম বিগ অফ এন, অর্ডার অফ এন বা থিটা অফ এন। এ পর্যন্ত তাহলে আমরা এসছি। ওকে, এবার আমরা অরিজিনাল অ্যাকচুয়াল মার্চ সর্ট কিভাবে কাজ করছে। এখানে তো একটা গিভেন অ্যারের দুটো অংশ অলরেডি সর্টেড ছিল, সেই দুটো সর্টেড অংশকে আমরা মার্চ করে পুরোটা সর্ট করলাম। কিন্তু রিয়েল লাইফে তো এরকম দেওয়া হবে না, তোমাকে একটা একেবারে র্যান্ডম একটা অ্যারে দেওয়া হবে, সেটা মার্চ সর্ট কিভাবে সর্ট করছে এবার আমরা সেদিকে যাই। মার্চ ফাংশন প্রথমে কি করছে, খুবই সিম্পল জিনিস, জাস্ট আমি ফিগার দ্বারা যদি বলি, একটা র্যান্ডম অ্যারে তোমাকে দেওয়া আছে। ওকে, মার্চ সর্ট যেটা করছে প্রথমত মিডল বরাবর অ্যারেটাকে ভাগ করছে, মিড পয়েন্ট বের করছে, মিডল বরাবর ভাগ করলো। এখন সে কি করবে, আমার দেখো মার্চ সর্টের কাজ আমি কি করতে যাচ্ছি, মার্চ সর্ট দিয়ে একটা পুরো অ্যারেকে সর্ট করতে যাচ্ছি, রাইট? এখন মার্চ সর্ট ডিভাইড এন্ড কনকার এই কারণে, কারণ এখানে ডিভাইড এন্ড কনকারের স্ট্র্যাটেজিটা ফলো করা হচ্ছে। প্রথমত যে অ্যারেটা তাকে দেওয়া হচ্ছে সেটাকে সে মিড বরাবর ভেঙে নিল, তারপর সে এই অংশটা সর্ট করে ফেললো রিকার্সিভলি, এই অংশটা সর্ট করে ফেললো। এখন দেখো তাহলে যদি লেফট সাইডও সর্ট হয়ে যায় রিকার্সিভলি, রাইট সাইডটাও যদি সর্ট হয়ে যায়, এরপর আমাদের কাজ কি বাকি থাকলো? এই দুটো অংশকে মার্চ করা, তাই কিনা? কারণ এইটুকু সর্টেড, জি স্যার। আবার রাইট সাইডও সর্টেড। যদি আমাদের দুটো সর্টেড হয়ে যায় রিকার্সিভলি, তারপর তো কাজ কি, মার্চ করাই, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। সেই কাজটা এখানে করছে। দেখো অ্যালগরিদম খুব সিম্পল, মার্চ সর্ট অ্যারেটা নিচ্ছে, ওই অ্যারের কোন রেঞ্জটা সর্ট করতে যাচ্ছে, পি থেকে আর পর্যন্ত, লেফট সাইড থেকে রাইট সাইড পুরো অংশটা। এখন সে কি করছে, যত এটা এই কাজটা কতক্ষণ চলবে, যতক্ষণ আমাদের অ্যারেতে একের চেয়ে বেশি এলিমেন্ট থাকবে, তাই না? অ্যারেতে যদি আমার একটা এলিমেন্ট থাকে তাহলে কি সেটাকে আমার আলাদা করে সর্ট করা দরকার আছে? সেটা তো অলরেডি সর্টেড, রাইট? সেটা এখানে বলছে ইফ পি ইজ লেস দেন আর, তার মানে কি পি এর ভ্যালু আর এর চেয়ে কম, মানে কি লেফট সাইডের ইনডেক্স এবং রাইট সাইডের ইনডেক্স সমান না, তার মানে কি একের বেশি এলিমেন্ট আছে। জি স্যার। সবাই ধরতে পারছে এটা কন্ডিশনটা? এটা সেটা যদি হয় তাহলে আমি কি করব, প্রথমত মিড পয়েন্টটা বের করব, যেটা আমি বললাম পি প্লাস আর ডিভাইডেড বাই 2। তাহলে মিডল এলিমেন্টের ইনডেক্সটা বের করছি এভাবে, সেটাকে আমি ইনডেক্সটাকে কিউ দ্বারা, কিউ এর মধ্যে রাখলাম। ক্লিয়ার? এটা 2 নাম্বার লাইন। জি স্যার। তারপরে কি করছি, ওই শুরু থেকে কিউ পর্যন্ত এটা একটা অংশ হচ্ছে, এই লেফট সাইডকে আমি সর্ট করছি, আর কিউ এর পরের থেকে লাস্ট পর্যন্ত রাইট সাইড যেটা, সেটাকে আমি আবার রিকার্সিভলি সর্ট করছি। এই যে 3 আর 4 নাম্বার লাইনে লেফট সাইডটাকে রিকার্সিভলি সর্ট করা হচ্ছে, রাইট সাইডটাকে রিকার্সিভলি সর্ট করা হচ্ছে। রিকার্সিভলি যদি সর্ট হয়ে যায় তারপরে কাজ কি, ওই দুটো অংশকে আমরা মার্জ করছি, সেই জন্য আমরা মার্জ ফাংশনকে কল করছি। ক্লিয়ার? এই হলো আমাদের সিম্পল মার্জ সর্টের অ্যালগরিদম। রিকার্শন যদি আমরা এ পর্যন্ত বুঝে থাকি, এটা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তাহলে এবার পুরো ফাংশনটা কিভাবে কাজ করছে সেজন্য আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ধরো একটা এক্সাম্পল নিচ্ছি। ওকে, এই ধরো আমাদের অ্যারে 1 2 3 4, এটাকে তাহলে আমরা সর্ট করতে যাচ্ছি। তাহলে দেখো ইনিশিয়ালি এই পুরো এটাকে যদি আমি মার্জ ফাংশনে পাস করতে চাই, পি এর ভ্যালু কত এখানে? পি কি একেবারে লেফট সাইডের ইনডেক্স 1, ভ্যালু হচ্ছে 40, ইনডেক্স হলো পি, পি কিউ আর এগুলো সব ইনডেক্স বোঝাচ্ছে। তাহলে পি এর ভ্যালু হলো 1, আর এর ভ্যালু কি, লাস্ট এলিমেন্টের ইনডেক্স আর 8। ওকে, তাহলে এই ভ্যালুগুলো দিয়ে আমি মার্জ ফাংশনে পাস করলাম। এই অ্যারে পি এর ভ্যালু এখানে হলো 1, আর এর ভ্যালু হলো 8। তাহলে এখন কি এই কন্ডিশনটা ট্রু হচ্ছে? if p is less than r, 1 is less than 8, কন্ডিশন ট্রু। তাহলে এই যে এই বডিতে ঢুকবে, প্রথমে কি করছে, মিডল এলিমেন্টের ইনডেক্স বের করছে। তাহলে p plus r divided by 2 করলে কত হচ্ছে, 8 plus 1 9 divided by 2 4.5, মানে 4.5। এখানে ফ্লোর যেহেতু এই যে এই সিম্বলটার মানে হলো ফ্লোর করা, 4.5 তো আমরা একেবারে নিচের কাছের ইন্টিজারটা নিব, অর্থাৎ 4। তাহলে এখানে কিউ হচ্ছে কত, 4।
তাহলে কিউ হচ্ছে হলো 4, এই হলো আমার কিউ। তাহলে এবার কি করছে 3 নম্বর লাইনে এই অংশের মধ্যে কি মার্সার চালাচ্ছে, জি দেন স্যার। আবার এই অংশের মধ্যে মার্সার চালাচ্ছে, তারপরে দুটোকে মার্জ করবে। ওকে, অর্থাৎ তাহলে এই দুটো অংশে ভাগ হয়ে গেল না, তাহলে এখানে আমার লেফট সাইড এই অংশে ভাগ হয়ে যাচ্ছে 40, 25, 20, 75। সিমিলারলি রাইট সাইড এই অংশটুকু হচ্ছে 21, 15, 26, 10। ওকে, এখন কি এই অংশে যদি মার্সার চালাই আবার কি সেম কাজ চলবে, রাইট? এখন যেহেতু অ্যারেতে কি যতক্ষণ না সিঙ্গেল এলিমেন্টের অ্যারেতে পৌঁছাচ্ছি ততক্ষণ কি মিড বরাবর ভাগ হবে এবং দুটো অংশ আবার রিকার্সিভলি মার্সার চলবে। তাহলে এই ক্ষেত্রে কি এই অংশটা দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে। জি স্যার। এখানে হচ্ছে 40, 25। সবাইকে ধরতে পারছি? তাহলে এটা এই দুটো অংশ ভাগ হলো, আবার এই অ্যারেটাও এই দুটো অংশ ভাগ হচ্ছে, 2075। আবার এটাও দুটো অংশ ভাগ হবে 21, 15, 26, 10। এখন এটা এখনো সিঙ্গেল এলিমেন্টে পৌঁছায়নি, তাহলে এটা আবার ডিভাইড হবে 40, 25, এটাও 20, 75, 21, 15, 26, 10। তাহলে এখন দেখো সবগুলো সিঙ্গেল এলিমেন্টে পৌঁছে গেছে, তাই না? এই ভাগগুলো কিন্তু আমি যে সিকোয়েন্সে লেভেল বাই লেভেল দেখালাম সেভাবে হবে না, এটা আগে লেফট সাইড ঘেঁষে হবে। ওকে, আমি বোঝার সুবিধার্থে এভাবে লেভেল বাই লেভেল একবার করলাম। প্রথমে হবে হলো এই অংশটা, যদি অ্যাকচুয়ালি অ্যালগরিদমটা তুমি সিমুলেট করতে চাও, প্রথমে আসলে এই অংশটাতে ভাগ হলো, এইখানে মার্সার চলবে, এখানে দুইটা ভাগে ভাগ হওয়ার পরে এইখানে প্রথমে মার্সার চলবে, এখানে দুটো ভাগ হওয়ার পর এখানে আগে চলবে, এখানে আগে চলবে, তারপর কি দুটো মার্জ হচ্ছে, তারপরে এই সাইডে যাবে। ওকে, আশা করি ওটা বুঝতে পারছি। রিকার্শন ট্রি ড্র করলে ওটা ধরতে পারবো। আমি এখানে বোঝার সুবিধার্থে একবারে সব ভেঙে নিলাম। ওকে, পুরো ফিগারটা একবারে ড্র করে নিলাম। জি স্যার। এখন দেখো তাহলে এবার কোনটা কোনটা মার্চ হবে। এই যে এটা 40 আর 25 এটা মার্চ হবে না, এটা একটা সিঙ্গেল এলিমেন্টের অ্যারে, এটা একটা সিঙ্গেল এলিমেন্টের অ্যারে। তাহলে 40 এবং 25 এই দুটোর মধ্যে ছোট কে? 25। তাহলে 25 কি মার্চ হলে প্রথমে বসবে, জি স্যার। 25 এখানে বসলো। তাহলে এই অ্যারে এলিমেন্টগুলো নেওয়া শেষ, আর তো কেউ নাই বাকি। তাহলে 40টা কপি হয়ে যাবে 25 এর পরে। আচ্ছা। তাহলে এবার মার্চ হয়ে এই দুটো মার্চ হলো। এবার আবার সিমিলারলি রিকার্সিভলি 20, 75 এই দুটো মার্চ হবে, ছোটকে 20। এটা তো ঠিকই আছে। তাহলে 20 সামনে থাকবে, 75 পরে থাকবে, এখানে যেমন আছে ওই রকমই থাকবে অ্যাকচুয়ালি। দেন 21, 15 এই দুটো ছোট সাব অ্যারে মার্চ হবে। তাহলে কি 15 ছোট, তাহলে 15 মার্চ হলে সামনে বসবে, 21 বসবে পরে। সিমিলারলি 26, 10 এই দুটো ছোট দুটো অ্যারে যদি মার্চ হয় প্রথমে কে যাবে? 10 যাবে, দেন 26। এবার কি এই অ্যারে এবং এই অ্যারে এই দুটো মার্চ হবে। এবার ছেলেরা বলো তাহলে এই দুটো অ্যারে যদি মার্চ হয় প্রথমে কে বসবে? প্রথমে 20 বসবে। গুড, তাহলে দুটো মার্চ হলে প্রথমে বসছে হলো 20 কপি হলো। তারপরে এবার কি 25 এর সাথে 75 কম্পেয়ার হচ্ছে, ছোট কোনটা? জি স্যার 25। 25 যেহেতু ছোট 25টা কপি হচ্ছে। ওকে, তাহলে 25 এখানে বসলো। তারপরে 40 আর 75, রাইট? 40 ছোট, 40টা এখানে বসলো, দেন 75। এবার কোনটা কোনটা এটা মার্চ হবে, রাইট? তাহলে এটা বলে ফেলো কোনটার পরে কোনটা বসবে। প্রসেসটা আশা করি সবাই বুঝতে পারছি। জি স্যার 10, 21, 25, 26। 10 এটা কি 25 না 15? এটা 15। আচ্ছা, ওকে, 15, 10, 15, 21, 26 সবাই ধরতে পারছি? জি স্যার। দিনা বুঝতে পারতেছো? আরিফ? জি স্যার। আচ্ছা, তাহলে এই দুটো এবার কি মার্চ হবে? স্যার তাহলে এই দুটো যদি মার্চ হয় কি হবে? প্রথমে কে বসছে? 10 আর 20 কম্পেয়ার হচ্ছে, 10 যেহেতু ছোট 10 বসছে। এরপরে 15 আর 20 কম্পেয়ার হচ্ছে, 15 যেহেতু ছোট 15 বসলো। দেন 21 আর 20 কম্পেয়ার হচ্ছে,
20 বসলো, দেন 25 আর 21 কম্পেয়ার হচ্ছে, 21 তারপরে 25 তারপর 25 26 কম্পেয়ার হচ্ছে, হ্যাঁ 21 তো এখানে, 25 এখানে বসলো, 40 26 এখানে বসছে, রাইট। 40 আচ্ছা, এরপর আর কেউ নাই তাই না, 26 এর পর আর কেউ যেহেতু নাই, ওই যে মার্চ যখন চলবে এরপর একটা ইনফিনিটি ধরে নেবে, রাইট। এই ইনফিনিটির সাথে কম্পেয়ার করে দেখবে যে 40 তো ছোট, 40টা কপি হয়ে যাচ্ছে, জি স্যার। তারপরে বসছিল 75। এই যে এভাবে দেখো মার্জ সর্ট রিকার্সিভলি চলে একটা পর্যায়ে পুরো অ্যারেটা সর্ট হয়ে যাচ্ছে, সর্ট হয়েছে না, দেখা যাচ্ছে যে অরিজিনাল অ্যারে পুরোটা সর্ট হয়ে গেছে। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি মার্জ সর্ট ইন্টারনালি কাজ করছে। ওকে, তাহলে মার্জ সর্টের প্রসিজারটা ক্লিয়ার, সবার বুঝতে পেরেছি? জি স্যার। সবাই ক্লিয়ার? আচ্ছা, ফাইনালি তাহলে আমাদের কাজ বাকি রইল হলো এটার কমপ্লেক্সিটি। ওকে, কমপ্লেক্সিটি মূলত আমরা টাইম কমপ্লেক্সিটির দিকে ফোকাস দিচ্ছি। স্পেস কমপ্লেক্সিটি কিভাবে বের করতে আমরা দেখেছি, ওটা আমি আলাদা করে দেখাবো না, ওটা তোমরা নিজেরা ট্রাই করো বা আমি একটা লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। আমাদের এই ক্ষেত্রে মূলত এত কিছু আসে কেন। ওকে, তাহলে ফাইনালি আমাদের টাইম কমপ্লেক্সিটি বের করতে হবে। ওকে, এটা একটা রিকার্সিভ অ্যালগরিদম, যেহেতু প্রথম কাজই কি এটার জন্য রিকারেন্স রিলেশনটা বের করা। তাহলে এটা হলো আমার অরিজিনাল কল। এখানে ধরে নিচ্ছি অ্যারেটার সাইজ হলো n। ওকে, তাহলে n সাইজের একটা অ্যারেকে সর্ট করতে মার্জ সর্টের টাইম লাগে tn, আমি ধরে নিলাম। ওকে, এটা আলাদা করে লিখি, এটার জন্য আমি ধরে নিচ্ছি যে tn টাইম লাগছে। এখন যদি বডিতে আমি ঢুকি, কি কি চলছে আমি দেখতে পাচ্ছি, একটা কম্প্যারিজন চলছে, কনস্ট্যান্ট অপারেশন, রাইট। আচ্ছা, যদি এটা ট্রু হয় তাহলে কি হচ্ছে, মিড এলিমেন্টের ইন্ডেক্সটা বের করা হচ্ছে, একটা বেসিক অপারেশন, কনস্ট্যান্ট টাইম লাগবে। জি স্যার। তাহলে এগুলোর জন্য আমার কনস্ট্যান্ট টাইম লাগছে, এটাকে আমি θ1 বলতে পারি। এই যে মার্জ সর্ট, দুইবার মার্জ সর্ট কল হচ্ছে তাই না, প্রত্যেকটা মার্জ সর্টে ইনপুট সাইজ কি হয়ে যাচ্ছে বলতো, হাফ হাফ হয়ে যাচ্ছে না, মিডল পয়েন্ট বের করে লেফট সাইডটা সর্ট করছি, রাইট সাইডটা সর্ট করছি। তাহলে যে দুই সাইড যখন কল হচ্ছে, এই অংশে যে অ্যারেটা যাচ্ছে সেটার সাইজ কত, হাফ, n এর অর্ধেক। জি স্যার। আবার এখানে যে মার্জ সর্টটা চলছে রাইট সাইডে, সেখানেও কি সাইজটা হাফ হয়ে যাচ্ছে, সবাই ধরতে পারছি? তাহলে এখানে যদি তাহলে আমাকে বলো অরিজিনাল n ইনপুটের অ্যারেকে সর্ট করতে যদি tn টাইম লাগে বা কস্ট হয় tn, তাহলে এই অংশে এটাতে আর এটাতে কি 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 রকম টাইম লাগবে? 3 নাম্বার লাইনের জন্য t of n/2, n/2, এটার জন্য t of n/2। ভেরি গুড। আর ফাইনালি মার্জের জন্য রানিং টাইম কত আমরা দেখেছি? অর্ডার অফ n দেখেছিলাম। অর্ডার অফ n। ওকে, তাহলে এই যে আমরা রিকারেন্স রিলেশন কিন্তু পেয়ে গেছি, রিকারেন্স রিলেশন tn ইকুয়াল টু, এই যে তাহলে এখানে আমরা লিখতে পারি কি 2t n/2 লিখতে পারি, জি স্যার। প্লাস θn প্লাস θ1। দেখো θn যদি লিখি, θ1 কিন্তু আর লেখা লাগছে না, এটাই θn এর মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এই হলো আমাদের রিকারেন্স রিলেশন। এটা কিভাবে আমরা আনলাম, সবাই ক্লিয়ার? জি স্যার। যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই মাস্টার মেথডের মাধ্যমে এটা আমাকে সলভ করে বলো এটা রানিং টাইম কি হচ্ছে। এসব সলভ করো, এটা পারা উচিত যেটা দেওয়া আছে। থিটা n জিনিয়ে আসো, আরেকবার বলো। থিটা n log n। থিটা n log n আসছে। ওকে, কারেক্ট আনসারে আমরা পৌঁছেছি। তাহলে কিভাবে আসছে একবার যদি আমরা রিভিউ করি, মাস্টার মেথডে কি বলা হচ্ছিল, যেই যদি আমাদের একটা অ্যালগরিদমের রিকারেন্স রিলেশন এই প্যাটার্নের হয়, ওকে, এবং tn ইকুয়াল টু a অফ tn বাই b প্লাস fn, তার মানে n সাইজের একটা আমার প্রবলেম ছিল, সেটাকে সলভ করতে tn টাইম লাগে। তো এটাকে প্রথমে আমরা atn বাই b মানে কি, এই সংখ্যক ছোট ছোট প্রবলেমে ভেঙে ফেলছি, প্রত্যেকটা সাব প্রবলেমের সাইজ হলো n বাই b। ওকে, মিনিংটা আশা করি বোঝা যাচ্ছে। এতগুলো ছোট ছোট প্রবলেমে ভেঙে ফেলেছি, এর সংখ্যক ছোট প্রবলেমে ভেঙে ফেলেছি, প্রত্যেকটা প্রবলেমের সাইজ হলো n বাই b, এবং তার পাশাপাশি আমার এক্সট্রা কাজ করা লাগছে হলো fn। ওকে, এই প্যাটার্নের যদি আমাদের রিকারেন্স রিলেশনগুলো হয়, এবং এখানে fnটা কি আমরা এই প্যাটার্নে আনবো, যদি এই প্যাটার্নে থাকে তো ভালোই, আর যদি ডিরেক্টলি এই প্যাটার্নে না দেওয়া থাকে আমরা এই প্যাটার্নে আনার চেষ্টা করব। আর তারপরে এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে, এ বি পি কে যে কনস্ট্যান্টগুলো আছে এগুলোর রেঞ্জ বা ভ্যালু এই প্যাটার্নের হবে। যদি হয় তাহলে আমরা ডিরেক্টলি মাস্টার মেথডের মাধ্যমে এই তিনটা কেস কম্পেয়ার করে আমরা বলে দিতে পারি যে এটা রানিং টাইম কি হবে। তাহলে আমরা দেখি, ঠিক এই প্যাটার্নে কিন্তু আনা লাগবে। ওকে, যদি আনতে পারি ভালো, আর যদি আনা না যায় বা কোনো কন্ডিশন ব্রেক করে তাহলে বলবো যে না এটা সলভ করা যাচ্ছে না।
তাহলে এখানে দেখি আমাদের এই রিকারেন্স রিলেশনটা, মার্জ সর্টের রিকারেন্স রিলেশনটা এই প্যাটার্নে পড়ছে কিনা। এখানে এর ভ্যালু কত আমরা যদি কম্পেয়ার করি, 2 এর ভ্যালু হচ্ছে হলো 2, রাইট? যতগুলো সাব প্রবলেমে ভেঙে ফেলেছি, দুটো সাব প্রবলেম এখানে 2। বি এর ভ্যালু n/2 না n/2 নাকি n এর নিচে যেটা আছে সেটা? 2 2 না, একটা 2। আচ্ছা, আর হলো fn কোনটা? fn হলো এই যে এটা থিটা n, রাইট? জি স্যার। fn হলো থিটা n। তাহলে fn এর ফর্মটা আমাদের এরকম, n টু দি পাওয়ার p ইন্টু log n টু দি পাওয়ার k বা log টু দি পাওয়ার k n। ওকে, তাহলে সেই ক্ষেত্রে n এর পাওয়ার যেটা সেটা হবে হলো p, log n এর পাওয়ার যেটা সেটা হবে হলো k। তাহলে এখানে আমার fn হলো থিটা n, তাহলে এখানে p এর ভ্যালু কত? 1 1। n এর পাওয়ার হলো 1, তাহলে এখানে p এর ভ্যালু হচ্ছে 1। k এর ভ্যালু 0 এখানে কোনো লগ নাই, লগ এর কোনো অংশ নাই, মানে লগ এর পাওয়ার অ্যাকচুয়ালি 0। তাহলে এখানে এখন আমরা দেখি এই রেঞ্জগুলোর সাথে ম্যাচ করছে কিনা। হ্যাঁ, এর ভ্যালু 1 বা তার চেয়ে বড় হওয়া লাগবে, হয়েছে। বি এর ভ্যালু 1 এর চেয়ে বড় হওয়া লাগবে, ওকে। পি এবং কে এর ভ্যালু 0 বা তার চেয়ে বড় হওয়া লাগবে, হ্যাঁ, কন্ডিশন স্যাটিসফাই করেছে, তাহলে এটা আমরা মাস্টার মেথড দ্বারা সলভ করতে পারি। তাহলে আমরা এখন পি এর সাথে লগ এ বেস বি কম্পেয়ার করব। লগ এ বেস বি এখানে কত পাচ্ছি? লগ 2 রাইট? লগ 2 বেস 2 কত হচ্ছে ভ্যালু? 1 1 হবে। তাহলে এটা কোন কেসে পড়ছে? 3 নাম্বার 1 2 3 2 নাম্বার কেস 2 নাম্বার কেস। তাহলে কেস 2 তে যেহেতু পড়ছে, তাহলে রানিং টাইম হচ্ছে হলো টি অফ এন ইন টু দি পাওয়ার লগ এ বেস বি। লগ এ বেস বি এর ভ্যালু 1, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে? এন টু দি পাওয়ার 1 মানে এন ইনটু লগ এন টু দি পাওয়ার কে প্লাস 1। কে এর ভ্যালু কত? 0। কে প্লাস 1 করলে 1 হচ্ছে, মানে লগ এন। তাহলে এই মার্সটের রানিং টাইম হচ্ছে হলো অর্ডার অফ বা থিটা অফ এন লগ এন। ক্লিয়ার সবাই কিভাবে আসছে? এখানে তাহলে দেখো আমাদের কোনো আইটারেশন মেথডও চালানো লাগলো না, রিকারশন ট্রি ড্র করেও বের করা লাগলো না, এই ফর্মে পড়েছে, আমরা ডিরেক্টলি মাস্টার মেথড দ্বারা সলভ করে ফেললাম। তাহলে এখানে আর একটা প্র্যাকটিস হয়ে গেল মাস্টার মেথডে। ওকে, তাহলে বোঝা যাচ্ছে আমাদের মার্সটের রানিং টাইম কি হচ্ছে? থিটা অফ এন লগ এন। এটা তাহলে ভোলা যাবে না, ওকে? যেটা আমরা এ পর্যন্ত যে সর্টিং অ্যালগরিদমগুলো দেখে এসেছি সেগুলো হচ্ছে বেটার, অর্থাৎ মার্সট নর্মালি এর আগ পর্যন্ত যেগুলো দেখে এসেছি সেগুলো হচ্ছে বেটার পারফর্ম করবে। ধরতে পারছি সবাই? জি স্যার। ওকে, তাহলে ঝটপট সামনে আগে। এক্সাম্পল এখানে দেওয়া আছে, অ্যানালাইসিস আমরা করলাম থিটা অফ এন লগ এন। আচ্ছা, বেস কেস কখন হচ্ছে থিটা এই মার্কসর্টের ক্ষেত্রে? যখন আমার অ্যারের সাইজ হলো 1, রাইট? তখন আমার রিকারশন চলবে না, তো সেক্ষেত্রে আমি কন্ডিশন চেক করে ব্রেক করতে পারছি, কনস্ট্যান্ট টাইম লাগছে। মাস্টার মেথড দিয়ে আমরা পাচ্ছি হলো থিটা অফ এন লগ এন। আমি এখানে ডিরেক্টলি দেখিয়েছি, কিন্তু তোমাদের আমি অবশ্য এক্সাম্পলে দেখিয়ে দিলাম। সব ভ্যালু বসে বসে কিন্তু যেমনটা আমি করলাম সেরকম বলে দিতে হবে, ডিরেক্টলি এখানে না বের করে তোমরা পড়বা ভ্যালুগুলো বসে। আচ্ছা, আর যদি আমরা ধরো তোমাকে বললো মাস্টার মেথড অ্যাপ্লাই করা যাবে না, রিকারশন ট্রি দ্বারা সলভ করো, ইন লগে নিয়ে আসবে, কিন্তু তোমাকে যদি বলে রিকারশন ট্রি দ্বারা এটা প্রুফ করো বা বের করো, তাহলে সেটা কিভাবে করব? বইয়ের দেখবা যে 38 পেজ বলা আছে, এটা তোমরা নিজের স্টাডি করো, যেরকম দেখে এসেছি, জাস্ট রিকারশন ট্রিটা ড্র করে কস্টগুলো যোগ করে দাও। ওকে, আমরা করে এসেছি যেহেতু, এই জন্য এখানে আমার ওটা দেখাচ্ছি না, বই সুন্দর করে দেওয়া আছে দুটো পেজ, এই দুটো পেজ রিডিং দিও। ওকে, আর হলো স্পেস কমপ্লেক্সিটি। এখানে দেখো আমার স্পেস অক্সিলারি স্পেস মানে এক্সট্রা অর্ডার অফ এন সাইজের জায়গা লাগছে। এটার মূল কারণ কি? ওই যে আমাদের দেখো মার্জ ফাংশনের ক্ষেত্রে দুটো আলাদা নতুন দুটো অ্যারে তৈরি করা লাগছিল না? এই যে 3 নাম্বার লাইনে, এই 3 নাম্বার জি লাইনে স্যার। কি এখানে, তাহলে এই যে এখানে আমার এক্সট্রা জায়গাটুকু লাগছে। ওকে, এক্সট্রা জায়গা, এখানে এক্সট্রা জায়গা লাগছে। তাহলে এন যত বড় হবে, এল এবং আর এর সাইজও কি তত বড় হবে না? তাহলে এখান থেকে আমাদের এই যে থিটা এন বা অর্ডার অফ এন সাইজের স্পেস লাগছে এখানে, প্লাস আরো স্পেস লাগছিল ওই যে রিকারশন যেহেতু চলছে, তার মানে কি প্রোগ্রাম স্ট্যাকে আমাদের ইয়েগুলো কল হবে, প্রোগ্রাম স্ট্যাকে ফাংশনগুলো স্টোর হবে না একটা করে ফ্রেম, তাহলে ওইখানে আমাদের এক্সট্রা জায়গা লাগবে। তো প্রোগ্রাম স্ট্যাকে আমাদের যে জায়গাটা লাগবে সেটা হলো অর্ডার অফ লগ এন সাইজের। ওকে, তো থিটা অর্ডার অফ এন প্লাস অর্ডার অফ লগ এন, বড় কোনটা? অর্ডার অফ এন। তাহলে ওভারঅল আমি বলবো যে অক্সিলারি স্পেস কমপ্লেক্সিটি হলো অর্ডার অফ এন। ওকে,
আমি জাস্ট এখানে বলে গেলাম, ডিটেলসটা আমরা যেহেতু প্রসেস দেখিয়েছি আমি এখানে নতুন করে এগুলো ড্র করছি না, তোমরা যেহেতু সবাই বুঝতে পারবে আমি আশা করছি। আমি এখানে একটা ভিডিও লিংক দিয়ে রেখেছি, দরকার যদি স্পেস কমপ্লেক্সিটি কিভাবে আসছে সেটা বুঝতে চাও এটা দেখতে পারো। ওকে, টাওয়ার এখানে আচ্ছা, ওকে ঠিক আছে, আজকে আমি আর সামনে আগাচ্ছি না। আমি একটা আজকে ডিভাইড এন্ড কনকার বোঝার জন্য বেসিক যে এক্সাম্পল অ্যালগরিদম মার্জ সর্ট সেটা আমরা দেখলাম। তো দেখো এ পর্যন্ত যা যা বলা হলো সবাই বুঝতে পেরেছি কিনা, ডিভাইড এন্ড কনকার স্ট্র্যাটেজি কি, আর এটার এক্সাম্পল হলো মার্জ সর্ট। ওকে, মার্জ সর্ট কেন আমরা শিখছি, এটার লাভটা কোথায় হচ্ছে, এটা কিভাবে কাজ করে, এটা টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি। ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। ওকে ঠিক আছে, যদি বোঝা যায় তাহলে তো আর কথা বাড়িয়ে লাভ নাই। তাহলে আজকে আমরা এখানে রাখছি, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করবো না।